আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। দেশের 22তম রাষ্ট্রপতি হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন কমিশনে দলীয় প্রার্থী হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়নপত্র জমা দেন। আতিকা রহমানের রিপোর্ট। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় মনোনয়ন জমা দিতে বেলা 11:15টায় 20 সদস্যের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের কাছে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়ন জমা দেন। এ সময় শাহাবুদ্দিন চুপ্পু নিজেও উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যম কর্মীদের কাছে আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীর জীবন বৃত্তান্ত তুলে ধরেন ওবায়দুল কাদের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে মনোনয়ন প্রদান করেছে। আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা, আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির প্রধান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি এই মনোনয়ন চূড়ান্ত করেছেন। মোহাম্মদ শাহাবুদ্দিন পেশায় একজন আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য। মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিলেও সবার কাছে দোয়া চান। 13 ফেব্রুয়ারি সকাল 10টায় মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। 14 ফেব্রুয়ারি বিকাল 4টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এই দুটো আবেদন আগামীকাল দুপুর 1টা হতে বাছাই করা হবে এবং 1টা হতে বাছাইয়ের পরে যে আবেদন সব বাছাইতে টিকবে সেটা কালকে প্রধান নির্বাচন কর্মকর্তা আপনাদেরকে অবহিত করবে। আইনানুগভাবে প্রত্যাহারের শেষ তারিখে আমরা চূড়ান্তভাবে ঘোষণা করব যে কে পরবর্তী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবে। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিনই হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে গণভবনে মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। রাষ্ট্রপতি পদে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নিজ জেলায় পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। সকালে মনোনয়নের খবর পেয়ে শহরে আনন্দ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় স্থানীয় লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পাবনা থেকে প্রথমবারের মতো রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান নেতারা। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু 1949 সালে পাবনা শহরের শালগাড়িয়া মহল্লায় জন্মগ্রহণ করেন। আমরা যখন খবরটা শুনলাম পাবনাবাসী, তখন যে আমাদের কি আনন্দ এটা বলে বোঝানো যাবে না। আমরা পাবনাবাসী সবাই অত্যন্ত আনন্দিত এবং আমরা পাবনাবাসী পাবনার পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা বা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমাদের আসলে আনন্দ প্রকাশ করার ভাষা নেই। পাবনাবাসী, পাবনার ইতিহাসে এই সর্বপ্রথম মহামান্য রাষ্ট্রপতি পাবনার একজন কৃতি সন্তান হলেন। ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। 71-এ পাবনা জেলায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন তিনি। যুদ্ধের পর পাবনা জেলা যুবলীগের সভাপতি হন। অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের দুদকের কমিশনার ছিলেন তিনি। শাহাবুদ্দিন চুপ্পুর বর্ণাঢ্য জীবনের কিছুটা জানাচ্ছেন জুলহাস কবির। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পাবনা জেলার আহ্বায়ক থেকে স্বাধীন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। 1949 সালে পাবনায় জন্মগ্রহণ করা শাহাবুদ্দিন চুপ্পু ছাত্রনেতা হিসেবে ছিলেন বেশ পরিচিত। 71-এর পাবনা জেলায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। নির্বাচিত হন জেলা ছাত্রলীগের সভাপতি। 74 সালে পাবনা জেলা যুবলীগের সভাপতি দায়িত্ব পালন করেন তিনি। 1975-এ জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কারাবরণ করতে হয় চুপ্পুকে।
এরপর 1982 সালে বিসিএস বিচার বিভাগে যোগদান করেন। শাহাবুদ্দিন বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয়ে নিযুক্ত সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালে নির্বাচন পরবর্তী বিএনপি জামাত জোটের নেতাকর্মীদের হত্যা, ধর্ষণ ও মানবতা বিরোধী হত্যাকাণ্ড অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 1995 সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত এই আইনজ্ঞ 2006 সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসরে যান তিনি। 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহাবুদ্দিন চুপ্পু। এরপর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান পদে তাকে মনোনীত করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সবশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তারা যেটাকে হয়তো অপরাধ মনে করে, আমাদের দেশের আইনে সেটা অপরাধ নাও তো হতে পারে। জুলহাস কবির, RTV, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই বিএনপির, এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। পাল্টা কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার সহ 10 দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই পদযাত্রা। এতে অংশ নেয় দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবি আদায়ে পদযাত্রা থেকে নানা স্লোগান দেয় নেতাকর্মীরা। রাজধানীর শ্যামলী থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে বছিলার 7 রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা দাবি করেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের জন্য জেগে উঠেছে জনগণ। বিএনপি দাবি দেওয়া আদায় করার জন্য জনগণের উদ্বুত্থান ঘটবে, তার মাধ্যমে এই সরকারের পতন হবে। উনি ব্যানার টেনে নিয়ে যাবে, উনি মারধর করবে, পুলিশ দিয়ে মারবে, পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ অস্ত্র নিয়ে মাঠে নামবে, আর উনি রেফারি থেকে দলীয় সরকারের অধীনে উনার অধীনে নির্বাচন হবে। এটা বাংলাদেশের মাটিতে কখনোই হতে পারে না। আগামী 18 ফেব্রুয়ারি সারা দেশের মহানগরে পদযাত্রার ঘোষণা দেয় দলটি। এই সরকারকে আর এই বাংলাদেশের জনগণ দেখতে চায় না, তাই আজকে এই সরকার জনগণের আন্দোলনকে ভয় পায়। তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে আগামী 18 ফেব্রুয়ারি 2023 রোজ শনিবার দেশব্যাপী সকল মহানগরে পদযাত্রা ঘোষণা করা হচ্ছে। এদিকে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন সম্পর্কে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার কি করছে না করছে এসব বিষয়ে মন্তব্য করতে চায় না বিএনপি। এই সরকার আপনাদের জানেন যে 10 দফায় আমাদের প্রথম দফায় হচ্ছে এই অবৈধ স্বৈরাচারী সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এটা হলো ইস্যু। এই সরকার কি করছে না করছে এরপরে আমরা এগুলো সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না। বিলাল হোসেন, RTV, ঢাকা। বিএনপির আগ্রহ না থাকলেও দক্ষ এবং ভালো মানুষকে রাষ্ট্রপতি মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ, এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক সরকার আর এ দেশে হবে না। আর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অতন্ত্র প্রহরীর মতো সতর্ক থেকে পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে রাজধানীর খিলগাঁয়ে শান্তি সমাবেশে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহেদ রহমান। খিলগাঁও জোড়াপুকুর মাঠে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী চক্রান্ত করছে। এই অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা সজাগ থাকব। এরা একটা কথা বলতে চাই, এরা কিন্তু ষড়যন্ত্রের প্রতিবেশী। জনগণ তাদের সাথে নেই, ওই নেতার কর্মী আর সন্ত্রাসী নিয়ে সমাবেশ করে, আর এইটা দিয়ে শেখ হাসিনা সরকারকে তারা উৎখাত করতে চায়। এত সোজা? হ্যাঁ,
মুক্তিযুদ্ধ করছি আমরা, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। ওবায়দুল কাদের অভিযোগ করেন, পদযাত্রায় আগুন সন্ত্রাসের ঘটনা ঘটিয়ে বিএনপি আবারও প্রমাণ করেছে তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। পদযাত্রায় দেখলাম আবারও আগুন সন্ত্রাস, সন্ত্রাসটাতে বাংলাদেশের ক্ষমতা ফিরিয়ে দিতে আমরা পারি না। এই বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই না। রাষ্ট্রপতি বিষয়ে বিএনপির মনোভাব নিয়ে ভাববার কিছু নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একজন সংগ্রামী মানুষ, একজন জেলে 3 বছর নির্যাতন সহ্য, ছাত্রলীগের সভাপতি ছিলেন পাবনা জেলায়, যুবলীগের সভাপতি ছিলেন পাবনা জেলায়। একজন ভালো মানুষ, একজন যোগ্য মানুষকে আমাদের নেত্রী মনোনীত করেছে। বিএনপিকে নিয়ে অত ভাবনার দরকার নেই। এদিকে রাজধানীর ফার্মগেটে শান্তি সমাবেশ করে যুবলীগ উত্তর। বিএনপি জামাত পদযাত্রার নামে সারা দেশে ধ্বংসলীলা চালাচ্ছে অভিযোগ করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি পেলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বাংলার জনগণ আপনাদের চেহারা দেখে ফেলেছে, তারা আর আপনাদের সাথে নাই। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার প্রতিটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব উপলব্ধি করতে পারে বলেই উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। দুপুরে গাজীপুরে শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 43তম জাতীয় সমাবেশে এ মন্তব্য করেন তিনি। যুগের সাথে তাল মিলিয়ে চলতে এই বাহিনীকে গড়ে তোলা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। গাজীপুর থেকে আরো জানাচ্ছেন মারুফ রেজা। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণের লক্ষ্যে 1948 সালে যাত্রা বাংলাদেশ আনসার বাহিনীর। 75 বছরের গৌরবময় ইতিহাসে সমৃদ্ধ এই বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও কর্মদক্ষতা দিয়ে নিজেদের সুশৃঙ্খল বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনের প্রতিটি পর্বে যাদের ভূমিকা ছিল অপরিসীম। এ বাহিনীর জাতীয় সমাবেশে যোগ দিতে আনসার একাডেমির ইয়াদ আলী প্যারেড মাঠে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ দেখেন তিনি। যুগের সাথে তাল মিলিয়ে চলতে বাহিনীর আধুনিকায়নে সরকারের পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। একটি বিশেষায়িত গার্ড ব্যাটালিয়ন সহ নতুন আনসার ব্যাটালিয়ন গঠন, আনসার ব্যাটালিয়নের 3টি পদবীর বেতন গ্রেডের ধাপ উন্নীত করা, ব্যাটালিয়নগুলোর অবকাঠামো উন্নয়নের কার্যক্রম পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং ইতিমধ্যে 15টি ব্যাটালিয়ন সদরে আধুনিক অবকাঠামো গড়ে মডেল ব্যাটালিয়নের রূপ দেওয়া হয়েছে। কোন কোন ক্ষেত্রে কোন কোন বাহিনী বা কাদের কি কি প্রয়োজন সেটা আমরা উপলব্ধি করতে পারি। আর উপলব্ধি করতে পারি বলেই আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন প্রতিটি প্রতিষ্ঠানেরই আমরা উন্নতি সাধন করি। কাজে সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। উন্নত দেশ গড়া সরকারের মূল লক্ষ্য জানিয়ে এ কাজে বাহিনীর সকল সদস্যকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি চাই যে আমাদের দেশটা আমরা অনেক রক্তের বিনিময়ে স্বাধীন করেছি। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই। বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের আনসার বাহিনী, আনসার বিডিপি, গ্রাম প্রতিরক্ষা বাহিনী সকলেই কিন্তু বিশেষ ভূমিকা পালন করতে পারে। এর আগে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বীরত্বপূর্ণ ও সেবামূলক সহ 8 ক্যাটাগরিতে মোট 180 জন আনসার ও ভিডিপি সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজা, আরটিভি, গাজীপুর। এবারে রমজানে চিনির বাজারে ভোক্তাদের জন্য অপেক্ষা করছে তিক্ত অভিজ্ঞতা। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, চিনির বাজার কবজা করে রেখেছে মাত্র 3 থেকে 4টি শিল্প গ্রুপ। প্রতিযোগী কম থাকায় দাম বাড়াতে ইচ্ছে মতো মানছে না সরকারের নির্দেশনা। তবে আমদানিকারকদের দাবি, চিনির বাজারে অস্থিরতার মূল কারণ ডলার সংকট। আমদানি খরচ মেটাতে না পেরে কয়েক লাখ টন চিনি নিয়ে বন্দর থেকে ফিরে গেছে কয়েকটি জাহাজ। রমজান মাসে প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করেছে ব্যবসায়ীরা। আমদানিকারকরা জানান, এলসি খোলাতে কিছুটা জটিলতা থাকলেও পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। উন্নত দেশের মতো রোজায় পণ্যের দাম কম রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল।
রমজান এলেই নিত্যপণ্যের সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করে তোলে কিছু অসাধু ব্যবসায়ীরা। এবছর যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে আগেভাগেই ব্যবস্থা নিয়েছে সরকার। পাশাপাশি উন্নত দেশের মতো নিত্যপণ্যের দামে ছাড় দেওয়া যায় কিনা তা জানতে আমদানিকারক, পাইকারি ও খুচরা পর্যায়ে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে এফবিসিসিআই। মানে মিসইউজ করে বাড়াবো, আর আপনি যেটা বললেন কর্পোরেটদের কথা, আমদানিকারকরা সরকারের নির্ধারিত দামে নিত্যপণ্য বিক্রি করেন না, পাশাপাশি বিক্রির রসিদও প্রদান করেন না, এমন অভিযোগ করেন পাইকারি ব্যবসায়ীরা। 108 টাকা 20 পয়সা কিনছি, তাহলে মেবতে চিনি লেখা দিছে, দামটা লেখা দেন, মূল্য চালানে লেখা হয় না। যে ক্রেতা কিনতেছেন তিনি মূল্যটা পান না, যার জন্য যখন মোবাইল কোড পরিচালিত হয় তার জন্য সমস্যা হয়ে যায়। আপনাকে তো দিচ্ছে, কম দিচ্ছে, বেশি দিচ্ছে না, আপনি আমাকে ক্রয় মূল্যে সেই কাগজটা আমাকে দিচ্ছে না সেই পার্টি। অভিযোগ মানতে নারাজ আমদানিকারকরা। আর রোজায় প্রয়োজনীয় নিত্যপণ্যের আমদানি পর্যাপ্ত আছে বলে জানান তারা। গ্রুপের কি আছে এটা বলতে পারি, বাট ওভারঅল আমি ঠিক বলতে পারছি না যে এক্স্যাক্টলি কত আছে, বাট এটুক মনে করছি যে রমজানে হয়তো আমাদের প্রবলেম হবে না। সেটা তো আমাদের মিল থেকে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে। নিত্যপণ্যের ক্রয় বিক্রয়ের রসিদ সংগ্রহ করতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন এফবিসিসিআই এর সভাপতি। স্মার্ট বাংলাদেশে আপনি কাগজ দিবেন না, ব্যবসা করবেন, কমপ্লায়েন্স মানবেন না, এটা তো হইতে পারবে না ভাই। সারা পৃথিবী একটা যখন এই ধরনের মানে হয়, অকেশন আসে, তখন কিন্তু দাম কমায় দেয়। আপনাদেরকে অনুরোধ করার জন্য, আপনাদেরকে আহ্বান জানানোর জন্য এই বছর থেকে আমরা শুরু করি যে আমরা দাম কমাবো। ব্যবসায়ীরা আন্তরিক হলে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা সম্ভব বলেও জানান তিনি। কাগজ যেন সঠিক কাগজ সবার কাছে থাকে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। জনপ্রতিনিধিদের নিজের পক্ষে থাকতে কোরআন শরীফ হাতে রেখে শপথ করিয়েছেন রাজশাহী 1 আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। শনিবার রাতে নিজ কার্যালয়ে দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের কোরআন শরীফ ছুঁয়ে এ আনুগত্যের শপথ করান তিনি। গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌর মেয়র ওয়েজ উদ্দিন বিশ্বাস, মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা সহ গোদাগাড়ী বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ নেতারা শপথ করেন। এ সময় পরে শপথের ভিডিও প্রকাশ হলে রাজশাহীতে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ভবিষ্যতেও করবো না ইনশাআল্লাহ। আলহাজ ওমর ফারুক চৌধুরীর নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের এলাকায় দলীয় সকল কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ। নৌকার সাথে বেইমানি করবো না। নৌকার সাথে বেইমানি করবো না। নৌকার সঙ্গেই আছি, জননেত্রী শেখ হাসিনার সঙ্গে বেইমানি করিনি, কোনোদিনও করবো না। বাংলাদেশ আওয়ামী লীগ নৌকার সাথে ছিলাম, আছি, থাকবো। আমি মোহাম্মদ মাসিদুল গনি মাসুদ, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে এবং নৌকার সাথে আমাদের দলীয় যে নেতা আলহাজ ওমর ফারুক চৌধুরীর সাথে জীবনেও কোনোদিন বেইমানি করবো না, মর্মে শপথ নিলাম। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুন্সিগঞ্জ জেলার বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য BM ইউসুফ আলী, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মহাব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ মোহাম্মদ সালাহ উদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এই সময় গ্রাহকদের বীমা দাবির 3,25,00,000 টাকার চেক বীমা হস্তান্তর করা হয়। গবেষক আব্দুল রহিম রচিত ভ্রমণ কাহিনী ও প্রবাস বিষয়ক বই টোকিও থেকে ইস্তাম্বুল গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। বিকেলে অমর একুশে বই মেলায় এ মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশক বই সহ এর মালিক ইমরান হোসেন তুষারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রদূত মাজেদা রফিকুন্নেসা, পুলিশের ডিআইজি আবুল ফয়েজ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ এরশাদ হোসেন খান ও কবি নাজমুল হক শামীম সহ অনেকে। রাতের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।